আসসালামু আলাইকুম গাইস। অনেকদিন পর ফিরে আসলাম। আজকে আমার ঠান্ডা লেগেছে, কিন্তু আপনাদের কথা চিন্তা করে স্টুডিওতে এসে পড়েছি। শান্ত ভাই একটা গুরুত্বপূর্ণ ব্যাকগ্রাউন্ডের কাজ করছে, তো তিনি কিছুক্ষণ পরেই আমাদের সাথে যুক্ত হবেন। তো আজকে আমার একটা কালেক্ট করা ঘটনা আছে, একদম বাস্তব সত্য প্রমাণিত ঘটনা। তো আমি আপনাদেরকে বলতে চাই সেটা। ঘটনাটি হলো, আমি কোচিংয়ে পড়ি। আমার একটা বন্ধু আছে, বন্ধুটির নাম হচ্ছে ইব্রাহিম। আমি চেয়েছিলাম সে ভার্চুয়ালি যুক্ত হোক, কিন্তু সে পারছে না। তো যা হয়েছে, তার একটি চাচাতো অথবা খালাতো ভাই, বোন আছে। তারা দুই ভাই দুই বোন, এক ভাই তিন বোন। সবচেয়ে ছোট বোনটা দেখতে ছিল একদম অনেক সুন্দর ছিল, একটু মানে চাঞ্চল প্রকৃতির, একটু মোটা সাইজের। ছবি নাই দেখা যে দেখতে পাচ্ছেন না। তো যারা যে ফ্ল্যাটে থাকছে তা হচ্ছে 1800 বর্গ ফুট একটা রুম। তো এমন 3টা রুম, আর বাড়িটা হচ্ছে অনেক বড়। তো সেই রুমের ভাড়া যদি ঢাকার ভিতর চিন্তা করেন, লক্ষ্মীবাজারে ওইটার দাম মাত্র 30,000 টাকা। তো এত সস্তার রহস্য আমি প্রথম পেলাম। তো 30,000 টাকা ভাড়া। এরপর হচ্ছে তার তার চাচাতো ভাই, চাচাতো বোন, সে হচ্ছে কিছুদিন মানে 1 বছর 2 বছর পর সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যায়, এবং 3-4 দিন আইসিইউতে থাকার পর মারা যায়। এরপর তার মা লো প্রেশার হয়ে যায়। এরপর যা হয়েছে, তার বাকি 2 বোন আর 1 ভাই এখন হাসপাতালে। তো যে তার 2টা বোন, সে এখন নর্মাল অবস্থায় ভর্তি আছে, আর তার ভাইটা আইসিইউতে আছে। একটা মানুষের সাধারণ রক্ত থাকে 1,150 কিলোওয়াট, কিন্তু তার রক্ত হচ্ছে মাত্র 30,000। 1,50,000 ভিতর তার হচ্ছে মাত্র 30,000। তার বি গ্রুপের রক্ত লাগবে, প্রতিদিন 2 ব্যাগ করে দিতে হয়। আপনারা কেউ চাইলে ডোনেশন করতে পারেন। তো রক্ত দিলে জীবন বাঁচবে, এই আর কি। এরপর সে একদিন মানে তার চাচাতো বোন মারা যাওয়ার অনেক দিন আগে, তার মানে সাধারণত ফজরের আগে বা ফজরের পরে কেউ আসে না, কিন্তু ফজরের পর একটা মহিলা এসেছে বোরকা পরে। তো তাদের দরজা ছিল বন্ধ করা। তো বন্ধ করা ছিল মেইন গেট বন্ধ করা ছিল। তো তার দাদি সকালে ফজর নামাজ পড়তে উঠেছিল। ফজর নামাজ পড়া শেষে মানে একটু ঘুমানোর চেষ্টা করছিল। তো এরপর দরজায় কে যেন নক করছে। সে দরজা খুললে দেখে একটা কালো বোরকা পরা মহিলা। সে জিজ্ঞাসা করলো, আপনি কি কিছু বলবেন? সে বলল, আপনি কি জানেন এত বড় ফ্ল্যাটে ভাড়া 30,000 কেন? সে বলল, না তো, কেন? বলে, এ ফ্ল্যাটে যারা থাকে তাদের সবার বাচ্চা সবসময় ফিরে আসতে পারে না। এই কথা বলে সে হচ্ছে তার চাচাতো দাদু, সে তার আপন দাদুকে ডাকতে গিয়েছিল। তো দাদু অর্থ দাদি, তো ডাকতে গিয়েছিল, আইসা দেখে কেউ নেই। অর্থাৎ সেটা হয়তো কোনো ভালো জিনা ছিল। তো এরপর থেকে এসব ভৌতিক ঘটনা ঘটা শুরু হয়েছে। কার কার ভালো লেগেছে বলতে পারেন। তো তার চাচাতো ভাই আছে, হাসপাতালটার নাম আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি। তো তার চাচাতো ভাই আছে এখন আইসিইউতে। আপনারা বি পজিটিভ গ্রুপের রক্ত যাদের আছে তারা চাইলে একটু ডোনেশন করতে পারেন। ইমার্জেন্সি 2 ব্যাগ করে লাগবে, চাইলে ডোনেশন করতে পারেন। তো এটা ছিল আজকে আমার প্রথম ঘটনা। তো শান্ত ভাইকে একটু ডাকছি, যদি আসে তাহলে ভালো, তা না হলে কিছু করার নেই। আমার কাশি হচ্ছে, ভাই একটু এখানে আসুন। তো 2 মিনিট বিরতি চেয়ে নিলেন। তো আমার ঘটনা যেহেতু শেষ, 4 মিনিট ধরে বলছি, এখন আমরা চলে যাব ইমেইল সেগমেন্টে। তার জন্য একটা ছোট্ট বিরতি। কিছুটা অদ্ভুত, কিছুটা অকল্পনীয়, কিছুটা অলৌকিক, বা অনেকটা অমীমাংসিত। আর এই চারও যেখানে একত্রিত বা মিলিত হয় বা শোনা যায়, তা হলো
অন্ধকার, প্রতি বৃহস্পতিবার রাত 10টায়, only on Emperor Wafi. Please listen on your own risk. অন্ধকার with SM Wafi, brought to you by Pran Potata. হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ওয়াফি বলছিলাম, এম্পেরর ওয়াফি থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ সজীব বলছিলাম। জি, আপনি কি জীবনে খুব বোর ফিল করছেন? হ্যাঁ ভাই, আপনি কিভাবে জানলেন? ওয়াফি তো ভাই সবই জানে। কি বলছেন, সবই জানেন? আচ্ছা, আপনি কি ফান কিংবা কোনো আড্ডা সম্পর্কিত কিছু জান? ভাই, আমি যে এটাই চাচ্ছিলাম, আপনি কিভাবে আমার বোনের কথা জেনে যাচ্ছেন? ভাই, আমি না জানলে জানবে কে? আমি ওয়াফি, আমার সাথে রয়েছে তালহা। আমরা দুইজন মিলে আপনাদেরকে দিব মজা। কি ভাই, সত্যি বলছেন? ওয়াফি কখনো মিথ্যা কথা বলে না। ঠিক আছে ভাই, তা আপনি আমাকে এটার একটা সমাধান দেন। সমাধান দেওয়ার জন্যই তো আমি চলে এসেছি। আপনি আপনার মোবাইলের ইউটিউবে গিয়ে বা ফেসবুকে গিয়ে লিখুন ইম্পেরিয়র ওয়াফি। ফেসবুকেও ইম্পেরিয়র ওয়াফি, ইউটিউবেও ইম্পেরিয়র ওয়াফি। ভাই, এটা আমি লেখলে সমাধান পাবো? সমাধান মানে লাইফ গ্যারান্টির সমাধান পাবেন। এখনই দেখুন। আর আপনারা কি করছেন? আপনারাও দেখুন এম্পেরর ওয়াফি, যদি লাইফে চান ভালো কিছু, অনেকটা ভৌতিক নিয়ে, অনেকটা কাল্পনিক নিয়ে, অনেকটা গেমিং নিয়ে সকল প্রকার ভিডিও এখানে আপলোড করা হয়। এখনই চলে আসুন এম্পেরর ওয়াফিতে, আড্ডাতে সারা। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে মানুষের অভাব নেই। অতিরিক্ত মানুষ থাকলেও এখানে ভূতের কোনো অভাব নেই। 100% সত্য ঘটনা কোথাও খুঁজে পাওয়া যায় না। এমনকি যারা ঘটনা বলতে চান কিংবা পাঠাতে চান, তারাও জানেন না সত্য কোথায় পাঠানো যাবে। আমরা অনেক আবেগ, বিবেক এবং কৌতূহলী মানুষদের নিয়ে তৈরি করেছি একটি শো। এটি শুধু কোনো শো নয়, এটি বাস্তবতা। আপনিও চাইলে আপনার ভয়ঙ্কর অথবা হরর ইমেইল আমাদেরকে পাঠাতে পারেন। অ্যাড্রেসটি হলো ondhokar909@gmail.com, অথবা আপনারা 94.4 জাগো FM গিয়েও বলতে পারেন, আমরা তার রেকর্ড করব। তো গাইস, বিরতির পর আমাদের শান্ত ভাই ফিরে এসেছে। তো আমরা তার কিছু কথা শুনবো, তার আগে একটু পজ করে নিই। বিরতির পর আমাদের শান্ত ভাই ফিরে এসেছে। তিনি আজকে থার্ড সেগমেন্ট করবেন বলে পরিকল্পনা করেছেন। তো তার পরিকল্পনাকে সাধুবাদ জানিয়ে আজকে আমি তার কিছু ভয়েস ওভার নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা আজ দেখছেন এপিসোড 8। দীর্ঘ 2 সপ্তাহ আমরা কিন্তু বিরতি নিয়েছি, আপনারা দেখেছেন। কিন্তু আমাদের এই বিরতি নেওয়ার কোনো ইচ্ছা ছিল না। যদি সেই এপিসোডটি বিরতি না হতো তাহলে এখন হয়তোবা এপিসোড নাম্বার আপনারা 10 পর্যন্ত পেয়ে যেতেন। তো যাই হোক, আর কি করা এখন। তো আজকে আমরা এই এপিসোড নিয়ে এসেছি। আজকে আমাদের অনেক পরিকল্পনা আছে এই এপিসোড নিয়ে। ভাই, থার্ড সেগমেন্ট সম্পর্কে কিছু বলেন। তো আজ থার্ড সেগমেন্ট আমার করার অনেক ইচ্ছা আছে, দেখা যাক কত দূর করতে পারি। অনেকে গাইস আমাদের এখানে অনেকে থার্ড সেগমেন্টের জন্য কিছু মানে হন্টেড প্লেস আপনাদের দেখতে পাচ্ছি থার্ড সেগমেন্ট নিয়ে বেশ ভালোই আগ্রহ রয়েছে। তাই সেই সুবাদে আমি আজ থার্ড সেগমেন্ট করার ইচ্ছা আছে। দেখা যাক, যদি আমি পারি তাহলে অবশ্যই করে ফেলবো। ততক্ষণ আপনারা আমাদের ওয়াফি ভাইকে শুনতে থাকুন। তো থার্ড সেগমেন্টের জন্য যারা যারা মানে পাঠিয়েছেন তাদের নামগুলো আমি রিড আউট করে ফেলতে চাই। জুয়েল পাঠিয়েছেন, এরপর কে পাঠিয়েছেন আপনি? আপনার নাম বলেননি। আচ্ছা, নাম না বললে কিভাবে হলো? আচ্ছা, হ্যাঁ, তিনি হচ্ছে মাহমুদ। এরপর যারা যারা আমাদেরকে ইমেল পাঠান তাদের নামগুলো রিড আউট করে ফেলছি। তো
আমি সায়মা, রনি। তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে রনি ভাইও পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, রনি ভাই আমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। তো কি আপনার নামটা বলুন তো একটু। আচ্ছা, রনিও পাঠিয়েছেন। শায়লা, শাকিল, আচ্ছা নাম কোথায়? আপনার নামই তো দেন নাই, আপনার ঘটনা আমি কিভাবে পড়বো? নিচেও দেন নাই, উপরেও দেন নাই। আচ্ছা, শাকিল, মাহফুজ, মাহবুব, রাহিল। আপনার নাম কি? ফাহিম, জুয়েল, রনি, শাফিন, ফয়সাল এবং হচ্ছে দূর, আপনারা নামই দেন না, বলেন তো মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমরা ঘটনাটা আজকে শুরু করছি। থার্ড সেগমেন্ট এগুলো পড়বে শান্ত ভাই। তো আমরা আগে এটাই পড়ে নিচ্ছি। সরি, এটা কী করে ফেললাম। তো ঘটনাটা পড়া শুরু করছি আমি। আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এনজয় করুন। আসসালামু আলাইকুম, আমি রনি। আপনাদের মাঝে ঘটনা শেয়ার করতে আসলাম। আর এটা আমার ব্যবহারের জন্য আমি সরি বলতেছি। আশা করি আমাকে মাফ করিয়া দিবেন। ধন্যবাদ। তো একটু সাধু ভাষায় লিখেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আর এমন ঘটনা পাঠান না। মাফ করাটা মহৎ গুণ, তাই আমি আপনাদেরকে মাফ করে দিলাম। আপনাদের না, রনি ভাইকে। 100 প্লেস। আচ্ছা, আপনি কি এটা তৃতীয় সেগমেন্টের জন্য পাঠিয়েছেন? আচ্ছা ঠিক আছে, তৃতীয় সেগমেন্টের টাইম পড়ছি না। কবরস্থানের ডাক, আমি সায়মা। এটা আমার স্যারের স্টোরি, তৃতীয় ধরে। তো পড়া শুরু করছি। ঢাকার কাছে একটা পুরনো গ্রাম ছিল। গ্রামের এক প্রান্তে ছিল বহু বছরের পুরনো কবরস্থান। বলা হয় এই কবরস্থানে রাতের বেলা অদ্ভুত শব্দ শোনা যায়। মাঝে মাঝে ফিসফিসানি, আবার কখনো গভীর দীর্ঘ শ্বাসের মতো আওয়াজ। এরকম শুরুর ঘটনা। রফিক আমাদের একটা যুবক শহর থেকে গ্রামে বেড়াতে এসেছিল। গ্রামের মানুষ তাকে সাবধান করেছিল, রাতের পর ওই কবরস্থানের পাশ দিয়ে না যাস না। ওটা মানুষের ডাক শোনা যায়, কিন্তু সেটা আসলে মানুষ নয়। রফিক শহরের ছেলে, অত বিশ্বাস করলো না। সে ভাবলো এগুলো হয়তো কুসংস্কার, নর্মালি শহরের লোকেরা জামুই দেখাবে। তো আসলে এগুলো কুসংস্কার না, এগুলো হতেও পারে, বদজিনরা রাতের বেলা এগুলো করে। তো আমি আপনাদেরকে সাবধান করে দিতে চাই, কেউ রাতের বেলা বড়ই গাছ, আম গাছ, বট গাছ, তাল গাছ, এই কটা গাছের নিচে দিয়ে কখনো যাবেন না। গেলে আপনারা মানে গভীর রাতে, নর্মালি তো টর্চ লাইট নিয়ে যাওয়া যায়, কিন্তু গভীর রাতে কখনো যাবেন না। ভয়ঙ্কর রাত। এক রাতে রফিক বাড়ি ফিরছিল। শর্টকাট ধরতে সে কবরস্থানের পাশ দিয়ে যেতে শুরু করলো। তখন হঠাৎ দেখে সময় রাত 12টা, চারদিক স্তব্ধ। হঠাৎ সে শুনলো রফিক। মনে হলো কেউ যেন তার নাম ধরে ডাকছে। গলা একেবারে চিনা, অনেকটা মায়ের মতো। রফিক থেমে গেল। মা তো গ্রামে নেই, তবে গলা এলো কোথা থেকে? একটু এগোতে দেখলো কবরস্থানের পাশে সাদা শাড়ি পরে এক নারীর হাতে মুখ ঢাকা, শুধু ফ্যাকাশে হাত দেখা যাচ্ছে। বলল, বাবা এখানে আসো। সত্যপ্রকাশ। রফিক ভয় পেয়ে দৌড়াতে লাগলো। দৌড়াতে হোঁচট খেয়ে গেল। তখনই পিছনে তাকিয়ে সেই নারী ধীরে ধীরে ভেসে আসছে, মাটিও ছুঁয়েও না। প্রাণপণে গ্রামে ফিরে এলো। পরেরদিন গ্রামবাসী এ ঘটনা বললো ওটা কবরস্থানের ডাক। অনেকে ওই ডাকে সারা এই কাছাকাছি, কিন্তু তার আর কখনো ফিরে আসেনি। তারপর থেকে রফিক আর কোনোদিন রাতের পর কবরস্থানের রাস্তায় যায়নি। এটা কি লিখেছেন? যায়নি। আচ্ছা, এটা যায়নি। তার গ্রামবাসীরা এখনো অন্ধকার নামলে কবরস্থানের কাছাকাছি যায় না। তা লোককথার মতো শুনলেও অনেকে বলে বাংলাদেশের গ্রামীণ এলাকায় এখনো এমন রহস্যময় ঘটনা ঘটে।
আর যেখানে মৃত্যু আত্মা বা অজানা শক্তির নাম ধরে ডাকে। তো আমি আপনাদেরকে বলতে চাই, কেউ যদি আত্মহত্যা বা হত্যায় মারা যায়, সে যেখানে তাকে মাটি চাপা দিল, সে যেখানে হত্যাটা হয়েছে, হত্যাকাণ্ডটি, সে কিন্তু সেখানে রয়ে যায়। অর্থাৎ বলা যায় হয়তো কবরস্থানে তার হত্যাকাণ্ড হয়েছিল, তা না হইল বদজিন। তো বদজিন বলতে আসলে পৃথিবীতে কিছু একটা আছে। তো আমি বেশি রোকেয়া দিতে পারি না, এই জন্য বলবো। তো আজকের জন্য এই ঘটনাটা শেষ। আরেকটা ঘটনা পড়ছি আমি। তো শায়লা আপার এটা পড়েছিলাম কখনো? না না, এটা কখনো পড়িনি। হ্যাঁ, এটা পড়েছি। তো আজকে তো আর নতুন ঘটনা নেই। আমি যে 2টা ঘটনা বলেছি তা তো হয়েছেই, এখনো 10টা বাজেনি। তা না হলে জাগো FM এর সরাসরি সম্প্রচারিত লাইভটি শুনে দিতাম। তো আজকের জন্য ফার্স্ট সেগমেন্ট আমি শেষ করছি। আজকের পার্টটি একটু বেশি স্পেশাল, কারণ আজকের পার্টে থার্ড সেগমেন্ট করবেন আমাদের শান্ত ভাই। তো শান্ত ভাইয়ের কিছু ভয়েস ওভার নিতে চাচ্ছি। ভাই, আপনি আজকে বলুন, আজকে এই পার্টটা কেন অনেক বেশি স্পেশাল? ভাই এই পার্টটা আমি আসলে আপনাকে দায়িত্বটা বুঝিয়ে দিতে চাচ্ছিলাম, যদি আপনি করতে চান। না ভাই, আমি এটা করবো না। আজকে আমার ঠান্ডা লেগেছে। আচ্ছা, আমি মুখের উপরে না করেছি দেখে না, একটু মাইন্ড করবেন না। ভাই আসলে আজকে একটু আমার সমস্যা ছিল। ঠিক আছে, আমি চেষ্টা করবো শেষ সময় আপনাদের জানাবো, জাগোর পরে যদি সময় থাকে। হ্যাঁ, সমস্যা নেই, দরকার আমরা আরো বড় করবো শো, কিন্তু আপনাদের আজকে আমি চাই, কারণ থার্ড সেগমেন্টের জন্য অনেকে ইমেল পাঠিয়েছেন, যে ইমেলগুলো রিড আউট করা উচিত, কারণ তা না হলে তাদের অসম্মান হবে। আমি চাই না আমার কোনো দর্শক অসম্মান হোক। আমি সবাইকে সমান মর্যাদা দিয়ে রাখতে চাই। তাহলে ভাই তাহলে থার্ড সেগমেন্টের মানে এবারই লিসেনিং সেগমেন্ট শুরু করুন। ঠিক আছে ভাই, তাহলে থার্ড সেগমেন্টটা দয়া করে আপনি দর্শকদের কথা চিন্তা করে কইরেন। তো উনি উত্তর দিয়েছেন, ঠিক আছে। তো আপনারা অনেক দিন ধরে বিরতিতে আমরা যাচ্ছি, আপনারা বিরতির ইন্ট্রোগুলো শুনতে থাকুন। তো তিনি যা বলেছেন, আমরা একটু পর লিসেনিং সেগমেন্ট শুরু করব। তার জন্য একটা ছোট্ট বিরতি। উত্তরস্থা বাংলাদেশ এমন একটি দেশ যেখানে মানুষের অভাব নেই। অতিরিক্ত মানুষ থাকলেও এখানে ভূতের কোনো অভাব নেই। 100% সত্য ঘটনা কোথাও খুঁজে পাওয়া যায় না। এমনকি যারা ঘটনা বলতে চান কিংবা পাঠাতে চান, তারাও জানেন না সত্য কোথায় পাঠানো যাবে। আমরা অনেক আবেগ, বিবেক এবং কৌতূহলী মানুষদের নিয়ে তৈরি করেছি একটি শো। এটি শুধু কোনো শো নয়, এটি বাস্তবতা। আপনিও চাইলে আপনার ভয়ঙ্কর অথবা হরর ইমেইল আমাদেরকে পাঠাতে পারেন। অ্যাড্রেসটি হলো ondhokar909@gmail.com, অথবা আপনারা 94.4 জাগো FM এ গিয়েও বলতে পারেন, আমরা তার রেকর্ড করব। অন্ধকার এটি কোনো শো নয়, এটি একটি বাস্তবতা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ওয়াফি বলছিলাম, ইম্পেরর ওয়াফি থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ সজীব বলছিলাম। জি, আপনি জীবনে খুব বোর ফিল করছেন? হ্যাঁ ভাই, আপনি কিভাবে জানলেন? ওয়াফি তো ভাই সবই জানে। কি বলছেন, সবই জানেন? আচ্ছা, আপনি কি ফান কিংবা কোনো আড্ডা সম্পর্কিত কিছু চান? ভাই, আমি যে এটাই চাচ্ছিলাম, আপনি কিভাবে আমার বোনের কথা জেনে যাচ্ছেন? ভাই, আমি না জানলে জানবে কে? আমি ওয়াফি, আমার সাথে রয়েছে তালহা। আমরা দুইজন মিলে আপনাদেরকে দিব মজা। কি ভাই, সত্যি বলছেন? ওয়াফি কখনো মিথ্যা কথা বলে না। ঠিক আছে ভাই, তা আপনি আমাকে এটার একটা সমাধান দেন। সমাধান দেওয়ার জন্যই তো আমি চলে এসেছি। আপনি আপনার মোবাইলের ইউটিউবে গিয়ে বা ফেসবুকে গিয়ে লিখুন ইম্পেরিয়র ওয়াফি। ফেসবুকেও ইম্পেরিয়র ওয়াফি, ইউটিউবেও ইম্পেরিয়র ওয়াফি।
ভাই এটা আমি লেখলে সমাধান পাবো? সমাধান মানে লাইফ গ্যারান্টি সমাধান পাবেন, এখনই দেখুন। আর আপনারা কি করছেন? আপনারাও দেখুন ইম্পেরর রাফি যদি লাইফে চান ভালো কিছু, অনেকটা ভৌতিক নিয়ে, অনেকটা কাল্পনিক নিয়ে, অনেকটা গেমিং নিয়ে সকল প্রকার ভিডিও এখানে আপলোড করা হয়। এখনই চলে আসুন ইম্পেরর রাফিতে, আড্ডাতে সারা কিছুটা অদ্ভুত, কিছুটা অকল্পনীয়, কিছুটা অলৌকিক বা অনেকটা অমীমাংসিত। আর এই চারও যেখানে একত্রিত বা মিলিত হয় বা শোনা যায় তা হলো অন্ধকার। প্রতি বৃহস্পতিবার রাত 10টায় ঘটনা ঘটে গেল, ভৌতিক না, একটা চিলের ঘটনা। তো আমি এখানে ভিডিও বানাচ্ছি, হঠাৎ করে আমার মেজো ভাই যে একটা নতুন বাইক কিনছে, জিক্সার, একদম লাল মডেলের, মানে এক কথায় অস্থির। দামটা আমি বলতে চাচ্ছি না সঙ্গত কারণে, একেবারে অস্থির। আমি একটা আবদার করে বসলাম আমাকে একটু ঘুরতে নিয়ে যাও। আর যদিও আমার মন বসছিল না, কিন্তু যাচ্ছিলাম কারণ আমি আপনাদের জন্য মানে মন বসছিল না। তো আমাদের নিয়ে গেছে। তো আমি যেখানে থাকি ওইখান দিয়ে সাইনবোর্ড যেতে হয়। সাইনবোর্ড মানে আমাকে যতটুকু ঘুরিয়েছে ততটুকু আমি বলছি। এন থেকে সাইনবোর্ড থেকে ডানে মোড় নিয়ে সেই বরিশুরঘাট, হ্যাঁ বরিশুরঘাট, রাইট, আপনি ঠিক বলেছেন, রাইট। বরিশুরঘাট থেকে আবার ডানে মোড় নিয়ে সোজা গিয়ে আবার ডানে মোড় নিলে আমাদের বাসায় 5 মিনিটের রাস্তা চলে আসা যায়। তো আমি অনেক চিল করতেছিলাম কারণ সেই একটা রাস্তা ছিল, মানে আমার অনেক সেই একটা ভ্রমণ আসছিল, মানে সেই একটা ভ্রমণ এক্সপিরিয়েন্স। তো যাই হোক, তো এখন দেখবো জাগো এফএম এর এই বুট স্টুডিওটা আপনাদের রেকর্ড করে শোনানোর জন্য। এখন যদিও একটা ঘটনা চলতেছে, দেখি তো দাঁড়ান, এই ঘটনা শেষ হলে আমি আপনাদেরকে শোনাচ্ছি। সেটা কথা ভুলে গিয়েছি। তো শান্ত ভাই থার্ড সেগমেন্ট করবেন, এ নিয়ে শান্ত ভাইয়ের অনুভূতিগুলো আমরা একটু জানতেছি। তো গাইস আমরা এখনই শুরু করে দেবো থার্ড সেগমেন্ট, কারণ আমার যত হাতের কাজগুলো ছিল এখন আমি শেষ করে অফিসে মানে এখন একটু ফ্রি হয়েছি, তাই আমি আজকে প্রথমবারের মতো ওয়াফি ভাইয়ের মাধ্যমে এই থার্ড সেগমেন্টে আজ প্রবেশ করবো। তো ওনার থেকে লাস্ট কিছু কথা শুনে নিই। ভাই আপনি যে থার্ড সেগমেন্টে শুরু করবেন, তো থার্ড সেগমেন্টের আগে তো আমাদের সেকেন্ড সেগমেন্ট জাগো এফএম সেগমেন্ট শুরু করতে হবে, তো এটা কি করবেন? জাস্ট আমরা আজকের জন্য এমনটা করছি, এরপরে থেকে আমরা যা নিয়ম চলবে ওই শিডিউল অনুযায়ী করব। কারণ আজকে আমার মানে অফিস থেকে একটু তাড়াতাড়ি যেতে হবে, স্টুডিও থেকে আমার একটু কাজ আছে, তার জন্য আমি আজ একটু আগে ভাগে চলে যাব। থার্ড সেগমেন্ট শেষ করে হয়তো বা আমার আর ভয়েস শুনতে পারবেন না। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমরা প্রথমে আমি ভিডিও করতে আছি, শান্ত ভাই যেহেতু এখন থার্ড সেগমেন্ট শুরু করতে চাচ্ছেন, তো আমরা সেকেন্ড সেগমেন্ট সবার শেষে করব। তার আগে আমরা চলে যাচ্ছি ইমেইলে। তো আমি চলে যাচ্ছি একটা বিরতিতে, আমার একটা কাজ রয়েছে, তো আমি ফিরে আসবো তার থার্ড সেগমেন্টের পরে। ঠিক আছে, আপনি আপনার যা করার করে নিন, আপনি স্টুডিওতে বসতে পারেন। আমাদের হট সিটে এসে তিনি বসছেন। ঠিক আছে দর্শকরা, আমি আমার কাজটি সেরে আসছি, আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের প্রাণপ্রিয় শান্ত ভাইয়ের সাথে থাকুন। তো গাইস আমরা শুরু করার আগে একটু ঘটনাগুলো সাজিয়ে নিই, কিছুটা এলোমেলো অবস্থায় আছে, তার জন্য আমি একটু সময় নিয়ে সাজিয়ে নিচ্ছি। শিগগিরই এখন আমরা ফিরছি 1 মিনিটের একটা ছোট বিরতির মাধ্যমে। কিছুটা অদ্ভুত, কিছুটা অকল্পনীয়, কিছুটা অলৌকিক বা অনেকটা অমীমাংসিত। আর এই চারও যেখানে একত্রিত বা মিলিত হয় বা শোনা যায় তা হলো অন্ধকার। প্রতি বৃহস্পতিবার রাত 10টায় only on Emperor Rafi. Please listen on your own risk.
অন্ধকার উইথ এস এম ওয়াফি brought to you by Bran Potata. তো গাইস, বিরতির পর ফিরে আসলাম আমাদের স্টুডিওর আশেপাশে। আজকে একটু মানে শোরগোল হচ্ছিল, তো সব কিছু মিটিয়ে আমরা মানে ইমেল সেগমেন্টটা সাজিয়ে ফিরেছি। তো এখন বেশি দেরি না করে আমরা সরাসরি ইমেল সেগমেন্টে চলে যেতে চাচ্ছি। ও সরি, হন্টেড প্লেস সেগমেন্ট অর্থাৎ থার্ড সেগমেন্ট। তো আমরা শুরু করবো এখনই, সাথেই থাকুন। তো গাইস, আজকের প্রথম ইমেল নিয়ে আমরা শুরু করছি। তো আজকে আমাদের প্রথম ইমেল রনি ভাইয়ের মাধ্যমে এসেছে, তো আমরা শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি রনি। আমাকে ভাই ভুলে যেতে পারেন, কিন্তু আমি আপনাদের বলি নাই। তাই আবারও আপনাদের মাঝে ঘটনা শেয়ার করতে আসলাম। আর আমার ব্যবহারের জন্য আমি সরি বলতেছি। আশা করি আমাকে মাফিয়া লিখে দিয়েছি, কিন্তু এটা হবে মাফ করে দিবেন, ধন্যবাদ। তো গাইস, ওনার সাথে আমাদের উনি একদম হচ্ছেন আমাদের মানে প্রথম দিককার লিসেনার, যিনি আমাদের একদম শুরু থেকে এ পর্যন্ত আছেন। অনেক দিন পর তাকে একটি ঘটনা পাঠাতে দেখলাম, কিন্তু উনি কিন্তু আগে নিয়মিত ঘটনা পাঠাতেন। আচ্ছা, অনেক দিন পর সে ঘটনা পাঠিয়েছে এবং সরি বলেছে। তো সরি, এখন আমরা সরাসরি সেগমেন্টে চলে যাচ্ছি। হন্টেড প্লেস, ফতেহপুর মহল, ঢাকা। ঢাকার মধ্যে অনেক পুরানো জায়গা আছে, কিন্তু ফতেহপুর মহলের গল্পটি সবচেয়ে রহস্যময়। এটি এক সময়ের জমিদারের বাড়ি ছিল। 1900-এর দশকে এই বাড়ি ছিল ধনী পরিবারদের থাকার স্থান, কিন্তু এক অদ্ভুত কারণে এটি এখন পরিত্যক্ত। রহস্যের শুরু। লোককথা মতে জমিদারদের এক কন্যা মেয়ের সঙ্গে রহস্যময়ভাবে মৃত্যু ঘটে। রাতের অন্ধকারে কেউ কেউ তার কানের কণ্ঠ শোনে, আমাকে উদ্ধার করো, আমাকে বাঁচাও। কেউ কেউ বলেছে যে ব্যক্তি রাতের পর মহলের ভিতর ঢুকেছে সে কখনো বের হয়নি। অদ্ভুত ঘটনা, রাতের বেলা মহলের ভিতর থেকে আলো জ্বলে ওঠে, কিন্তু কেউ সেখানে থাকেনি। দেয়ালগুলোতে দেখা যায় অদ্ভুত ছায়ায় চলাফেরা করছে। যারা রাতের পর মহল কাছে গিয়েছে মহলের, তারা জানায় এক সাদা চাদর পর ছায়া ভাসছে এবং হঠাৎ নিখোঁজ হয়ে যাচ্ছে। কেন হন্টেড? স্থানীয়রা বিশ্বাস করে জমিদারের মেয়েটি আত্মা এখন ওই মহলে আটকা। তার অমীমাংসিত মৃত্যু এবং জমিদারের পরিবারের রহস্যজনক আচরণ এই স্থানটিকে হন্টেড করেছে। পর্যবেক্ষণ, যারা ভ্রমণ পছন্দ করে তারা দিনকালে মহলটি দেখে থাকে, তবে রাতের পর মহলের কাছাকাছি কেউ যেতে চায় না। স্থানীয়দের মতে যারা প্রাচীন দেয়ালগুলোতে হঠাৎ কোনো শব্দ বা ছায়া দেখে তারা কয়েক ঘন্টা পর্যন্ত অস্থির থাকে। তো আজকের প্রথম হন্টেড প্লেস সেগমেন্টের ঘটনাটি শেষ হলো। আমরা চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় সেগমেন্টের মানে কি বলি পরবর্তী স্টোরিতে। তো গাইস, আমরা ফিরছি আজকে আমাদের সর্বশেষ ঘটনার অর্থাৎ সর্বশেষ হন্টেড প্লেস সেগমেন্টের ঘটনার মাধ্যমে। তো আজকের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন জুয়েল। এটা থার্ড সেগমেন্টের জন্য পাঠানো আমার স্টোরি। আমার শান্ত ভাইয়ের থার্ড সেগমেন্ট খুব ভালো লাগায়। আমি আমার বাড়ির পাশের ধুন্দরবন লিখে দিয়েছে, সুন্দরবনের বদলে ধুন্দরবন লিখে দিয়েছে। তো আমরা ভুল সংশোধনী করে পড়ছি। সুন্দরবন নিয়ে কিছু বলতেছি, আশা করি ভালো লাগবে। সুন্দরবন বিস্ময়কর হলেও সত্যি। ইদানিং সুন্দরবনের জল, জাঙ্গার, কুমির ও বাঘের পাশাপাশি অন্য বিপদের কথাও শোনা যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত সুন্দরবনে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত। প্রকৃতির কাছ থেকে এক নজরে দেখতে সেখানে গিয়েছিল এক দল। এ দলের আরেকজনকে গহীন বনে তার একটা ছবি তুলে দিতে বলে। ছবি তুলতে গিয়ে লোকটি চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এই ঘটনার দুদিন পর একটি মেডিকেল কলেজ হাসপাতাল লোকটিকে হার্ট অ্যাটাক মৃত্যু হয়। হাসপাতালে অর্থাৎ তার হার্ট অ্যাটাক মৃত্যু হয়। তোলা ছবিটি ডেভেলপ করার পর যার ছবি তোলা হচ্ছিল তার পেছনে সাদা রঙের
আবছা নারী মূর্তি দেখা যায়। যদিও অনেকে পুরানো ঘটনাকে গুজব হিসেবে উড়িয়ে দিচ্ছেন এবং এই ছবিটিকে ফটোশপের কারসাজি বলে অভিহিত করছেন। উল্লেখ্য যে আর কোনো সুন্দর বনগামী দলের সাথে এরূপ হয়নি। সুন্দরবন অনেক স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে যে মৃত ভাগের আত্মারা নাকি গভীর জঙ্গলে ঘুরে বেড়ায়। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনকে ঘিরে প্রকৃতির পাশাপাশি অপ্রাকৃতিক কিছু গল্প জড়িয়ে গেছে এভাবে। যদিও এর সত্য নিয়ে সন্দেহ আছে। তো গাইস, এই ঘটনাটি সত্য হতে পারে আবার গুজব হতে পারে, কোনোটাই বোঝা যাচ্ছে না। তো আজকে আমাদের হাতে আর কোনো ঘটনা থাকলেও এখন আমরা শেষ করে দিচ্ছি আমাদের আজকে থার্ড সেগমেন্ট, কারণ আজকে প্রচুর দেরি হয়ে যাচ্ছে লাস্ট সেগমেন্টের জন্য। আর নাই, তো আজকের জন্য আমি বিদায় নিতে চাচ্ছি। তো দেখা যাক, আর কোনো ঘটনা থাকলে আমি চেষ্টা করবো পড়ার। তো গাইস, আমরা বিদায় নিয়ে দিব। ওয়াফি ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্টুডিওতে আসার জন্য। আজকের হট সিটে আমরা সুইচ করব এবং আজকের লাস্ট সেগমেন্টের মাধ্যমে আমরা শেষ করে দেব আমাদের অন্ধকার। তো আজকে আমাদের অনেক দেরি হয়ে যাবে বাসায় ফিরতে, তাও আমরা দেখা যাক। আজকে আমি বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এপিসোড 8 থেকে বিদায় নিচ্ছি। যদি বেঁচে থাকি ও আল্লাহ তৌফিক দেয় তাহলে এপিসোড 9-এর মাধ্যমে আমাদের হরর হন্টেড প্লেস সেগমেন্টের কাজ শুরু করব। তো ভালো থাকবেন। আমরা ওয়াফি ভাইয়ের কাছে হট সিটটা সুইচ করে চলে যাচ্ছি। তো ভাই একটা আমাদের শান্ত ভাই অনেক শ্রদ্ধার মাধ্যমে আমরা তাকে বিদায় জানাচ্ছি এবং আমাদের চ্যানেল এবং অন্ধকার স্বপ্ন নিয়ে আমি তার কাছ থেকে কিছু জানতে চাই। আজকের জন্য শেষ, তিনি আজকে স্টুডিও থেকে চলে যাবেন। তো ভাই, আমি আজ চলে যাচ্ছি স্টুডিও থেকে। আশা করি আপনার বাড়ি ফিরতে কোনো অসুবিধা হবে না। আমি বুঝতে পারছি অনেক রাত হয়ে যাবে, আপনার হয়তো বা গাড়ি পেতে সমস্যা হতে পারে। তো আজ আমি বলতে চাই আমার অন্ধকার নিয়ে দীর্ঘ এক পরিকল্পনা আছে। আমরা পরের এপিসোড থেকে নতুন কিছু করার চেষ্টা করবো। তো আসসালামু আলাইকুম, আপনাকে আজকের জন্য বিদায়। তো যেহেতু আমাদের থার্ড সেগমেন্ট শেষ, আমরা এখন সেকেন্ড সেগমেন্টে সুইচ করব। যদিও আজকে এলোমেলো হয়ে গেছে, কিন্তু সামনের এপিসোড থেকে কোনো এলোমেলো হবে না, একদম ঠিক হবে। তো চলে যাচ্ছে এটা বিরতিতে। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে মানুষের অভাব নেই। অতিরিক্ত মানুষ থাকলেও এখানে ভূতের কোনো অভাব নেই। 100% সত্য ঘটনা কোথাও খুঁজে পাওয়া যায় না। এমনকি যারা ঘটনা বলতে চান কিংবা পাঠাতে চান তারাও জানেন না সত্য কোথায় পাঠানো যাবে। আমরা অনেক আবেগ, বিবেক এবং কৌতূহলী মানুষদের নিয়ে তৈরি করেছি একটি শো। এটি শুধু কোনো শো নয়, এটি বাস্তবতা। আপনিও চাইলে আপনার ভয়ঙ্কর অথবা হরর এই আমাদেরকে পাঠাতে পারেন। অ্যাড্রেসটি হলো ONDHOKAR909@gmail.com, অথবা আপনারা 94.4 জাগো FM এ গিয়েও বলতে পারেন, আমরা তার রেকর্ড করব। অন্ধকার এটি কোনো শো নয়, এটি একটি বাস্তবতা। কেন, কি কারণে লাগবে তো? বললো যে এই কাজটা আমি করব। তো এদিক দিয়ে তাকে সে তার মতো করে মন্ত্র বলছে। মন্ত্র বলতে মানে সে যে কথাগুলো বলছিল ওগুলো হচ্ছে ওর মূলত মানে মন্ত্র। ও যা যা বলছে সবাইকে যা শোনাচ্ছে ওগুলো হচ্ছে ওর মূলত মন্ত্র। তো ওই ছেলেটাকে সুতা দিয়ে যে সেলাই করে ওই সুতা দিয়েই মানে সুতার বান্ডেল হয় না, ওই সুতার বান্ডেলগুলো দিয়ে ওই ছেলেটার মানে বুক থেকে মাথা থেকে বুক পর্যন্ত একটা অংশ কেটে ফেলে, আবার নাভির নিচ পর্যন্ত থেকে একটা অংশ, মোট 3টা অংশ কেটে কেটে একটু ফাঁক ফাঁক করে রেখে দেয়। কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে
ওই লোক ছেলেটার ওই যে কিশোরটার মানে কোনো রক্তই বের হচ্ছে না। সবাই তো মানে এই জাদু দেখছে, মানে সবাই তো মুগ্ধ হয়ে তাকায় রয়েছে। তো একটা দুষ্টু ছেলে ছিল, মানে হয় না কৌতূহলী ছেলে মেয়ে বা কিশোর বয়সে তো যুবক বয়সে তো কৌতূহলী হয় মানুষ। তো ওই ছেলেটা কি করলো, এই লোকটা যা যা বললো ও সব কথাগুলো মানে এক বলাতেই ওর মুখস্থ হয়ে গেল। ও এই কথাগুলো মানে দেখতে চাইলো যে আসলে কি এই কথাগুলো কি মানে ঠিকঠাক নাকি, যে যা যা বলছে এগুলো বললো বলে আমিও এইরকম একটা চেষ্টা করব। তো ওই ছেলেটা মানে এটা করার জন্য ওই ছেলেটা তো হাটে এসেছিল, হাটে ও একটা লাউ কিনেছিল। তো ওই লাউটাকে ওর দোকানের একটা দোকানের পিছনে গিয়ে ওর হাতে ছড়া বা ছুরি যাই ছিল ওটাকে ও কেটে 3 টুকরা করে ফেলে। এখন এদিকে কি ঘটছে, এদিকে ওই যে জাদুকরটা যে একটা ছেলেকে কেটে এইভাবে মানে সবার সামনে কেটে ফেলেছে বলতে মানে সবাই দেখছে না, যে কাটা অংশটা কিন্তু সবাই দেখছে না। ওই লোকটা শাল বা চাদর কিছু একটা দিয়ে ওই মানে ছেলেটাকে ঢেকে দিয়েছিল, এই কারণে কেউ মানে কাটা অংশটা দেখে নাই, মানে কাটার কোনো চিহ্ন মানে কেউ দেখতে পায় না। এমনকি ইন্টারেস্টিং বিষয়, রক্তও বের হচ্ছিল না, কোনো রক্ত নেই, কোনো কিছু নেই। তো এই কারণে মানে কারো ভয়েরও কোনো বিষয় ছিল না। তো পরবর্তীতে হলো যে ওই ছেলেটা যে একটা লাউ কেটে রেখে দিয়েছে, তো এই দিক দিয়ে ও নিজে যা মন্ত্রতন্ত্র বলছে, এই চেষ্টা করছে যে মানে ও যে জাদুটা দেখাবে ওই জাদুটাই দেখাতে। মূলত ও চাইছে যে বলবে মানে সবাইকে দেখাবে যে আমি যেটা দেখাচ্ছি এটা আর কেউ দেখাতে পারবে না, এটা আমি দেখাতে পারি। তো ও মানে ওই জাদুকর লোকটা অনেক চেষ্টা করছিল যে এই লোকটাকে 3 টুকরা করেছে, এখন এই লোকটাকে তো জোড়া দিতে হবে, না হলে তো সবাই ধরে মানে এই লোকটাকে হত্যা করার কারণে তো মানে পিঠে সাইজ করে দেবে। তো এরকম একটা ঘটনা ছিল, এরকম বিষয় ছিল। তো ওই লোকটা অনেক চেষ্টা করলো, মানে বারবার চেষ্টা করে, হয় না মানে আফসোসের একটা সুর থাকে না, মানে আফসোসের একটা মানে আওয়াজ হয় না, ওই আওয়াজগুলো মানে করতেছিল। এখন সবাই মোটামুটি আতঙ্কে আছে, সবাই ভয় পাচ্ছে যে আসলে কি হবে, কি হতে চলেছে, এই ছেলেটাকে বাঁচবে না মারা যাবে। কিন্তু রক্ত না বের হওয়ার কারণে কিন্তু সবাই ভয় পাচ্ছে না। এখন এইদিকে জাদুকরটা বুঝতে পারলো যে তার হয়তো আগের সময়তে তো মানে এখন তো মানুষ একটু জামা কাপড় ফাটা ছিঁড়ে গেলেই নতুন নিয়ে নেয়, কিন্তু তখন তো সেলাই করে পড়তো। তো সুই সুতা দিয়ে সেলাই করতো ওই বান্ডিলের সুতাই, ওই সুতা একটা দিয়ে ওর মূলত জাদু করতো। ওই সুতাটা ও আকাশের দিকে ছুঁড়ে মারলো, আর ছুঁড়ে মেরে ওই চিকন একটা সুতার মানে নিচের অংশটা ধরে ও নিজের শরীরটাকে মানে হ্যাঁচকা টান দিল। আর হ্যাঁচকা টান দেওয়ার সাথে সাথে মানে এতগুলো মানুষ, শত শত মানুষ এখানে জড়ো হয়েছে, সবার মাঝখানে সবার মাঝখানে এই মানে হাওয়ায় উড়ে যাচ্ছে, মানে সবাই দেখতে পাচ্ছে পাখির মতো উড়ে চলে যাচ্ছে, মানে ওই সুতাটা ওকে টেনে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এখন তো এত উপর উঠে গেছে, কেউ তো একে ধরতে পারছে না। এবার ও তো চলে গেছে, এবার এইদিকে ওই ছেলেটা যাকে কিনা 3 টুকরা করে দিয়েছে, ওকে তো আর ঠিকঠাক করে নাই, মানে ওর ম্যাজিকটা তো এদিক দিয়ে নষ্ট হয়ে গেছে, পণ্ড হয়ে গেছে। তো এদিকে দেখা গেল কি, যেই মুহূর্তে ও মানে ম্যাজিশিয়ান উড়ে চলে গেল, ওই মুহূর্তে ওই ছেলেটার মানে সারা শরীর থেকে রক্ত বেরোতে শুরু করলো। ওই ছেলেটা ছটফট করতে শুরু করলো, মানে ওই মুহূর্তে ওই ছেলেটা মানে ছটফট করতে করতে, যেহেতু 3 টুকরা করে কেটে ফেলা হয়েছে, আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, তো ওই ছেলেটা ওখানে মারা গেল। পরে বা সবাই তো কেউ এদিকে বেহোশ হয়ে যাচ্ছে, কেউ এদিকে, মানে সবার তো রক্ত দেখার অভ্যাস থাকে না। তো পরবর্তীতে মানে এদিক সেদিক খোঁজ খবর নিয়ে জানতে পারলো যে আসলে একটা কৌতূহলী দুষ্ট যুবক ওই কাজটা করছে, যে মানে একটা লাউকে 3 টুকরা করে রেখেছে। ওই লাউটা যখন পর্যন্ত জোড়া না লাগবে ততক্ষণ পর্যন্ত এই লাশ মানে এই মানুষের দেহটাও জোড়া লাগতো না, এরকম একটা বিষয়। তো আসলে এটা দুঃখজনক বিষয় যে ওই ছেলেটাকে বাঁচানো সম্ভব হয়নি, ওই ছেলেটা মারা যায়। তো এটা ছিল আমার প্রথম ঘটনা। তো আমি এরপর আমার দ্বিতীয় ঘটনাটা বলবো। এই ঘটনাটা মূলত এটাও ব্ল্যাক ম্যাজিক রিলেটেড একটা ঘটনা। এই ঘটনাটা আমার মায়ের কাছ থেকে শোনা। আমার মা যখন স্কুলে পড়তেন তখন মূলত এই ঘটনাটা ঘটে। আমার মায়ের বান্ধবী ছিল, ওনার নাম ছিল বকুল। তো বকুল বলতে গেলে খুব সুন্দরী ছিল, মা যেমনটা বলতো আর কি, যে বকুল খুব সুন্দরী ছিল। তো হয় না গ্রামের ছেলেরা মানে ওই যে সহজ ভাষা বলতে গেলে বকাটা ছেলেরা টিজিং করে, এইরকম কিছু। হ্যাঁ, তো ওই তো ভাইয়া এই
প্লিজার ছেলেটা, মানে প্লিজার না, ওই ছেলেটা ওই মেয়েটাকে মানে ওই বকুলকে খুব পছন্দ করতো। তো স্কুল থেকে যাওয়া আসার সময় মানে বকুলদের বাড়ি থেকে বা আমার নানা বাড়ি থেকে স্কুলের দূরত্ব ছিল প্রায় 2 কিলোমিটার, আর ওই ছেলেটার বাসা ছিল এই দুজনের বাসা মানে আমার মা আর ওই বকুলের বাসা থেকে মানে স্কুলের যাওয়ার পথে মানে মাঝ দিকের অংশে। তো ওই ছেলেটা প্রত্যেক দিন মানে আমার মা আর ওই মেয়েটাকে মানে তখন বিরক্ত করতো বলতে মানে বকুলকে বলতো যে ভালোবাসতে হবে বা প্রেম প্রেম করতে হবে এরকম কিছু বলতো। তো বকুল যে মেয়েটা উনি সবসময় মানে ওই লোকটাকে দেখে ভয় পেত বা আতঙ্কে থাকতো। এই ঘটনাটা মূলত মানে আমার মা যখন স্কুলে পড়তো মানে অনেক বছর আগের ঘটনা, 2000 সালের বা তারও আগের ঘটনা হতে পারে। তো তখন তো প্রেম বা এই বিষয়গুলো তো মানে ইজি ছিল না, বা গ্রামে লোক লজ্জা ছিল একটা বিষয়, বা ভয় পেত মেয়েরা এই ধরনের বিষয়। তো ওই ছেলেটাকে মানে মেয়েটা পাত্তা দিত না, পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করতো, কিন্তু মানে ওই ছেলেটা খুব বিরক্ত করতো। তো এরকম হতে হতে মানে এরকম বিরক্ত করতো একদিন ওই মেয়েটার ভাইয়ের কোনো এক বন্ধু এই বিষয়টা লক্ষ্য করে যে আসলে মানে ওই ভাইটাকে মানে মেয়ের বকুলের ভাইকে গিয়ে বলে যে তোর বোনকে এভাবে কে অমুক বাড়ির অমুক ছেলে মানে বিরক্ত করে, সব সময় তোর বোনকে স্কুলে আসা যাওয়ার পথ আটকায়, স্কুলে যাইতে দেয় না বা প্রেমের কথা বলে। এরকম বিষয়গুলো আমি নিজে দেখেছি। তো যখন ওই ভাইটা মানে ভাই লোকটা শুনে তো ওনার মানে আমার বোনকে কেউ একজন মানে এরকম বিরক্ত একটা বখাটে ছেলে বিরক্ত করছে, তো সেটা তো নিশ্চয় ওনার কাছে নিশ্চয় গ্রহণযোগ্য হবে না। তো এই জন্য উনি কি করলেন, উনি মানে ওই ছেলেটাকে হয় এরকম গ্রামে মানে অ্যাভেলেবল হয় যে আপনার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে হলেও আপনি ওই লোকটাকে চেনেন যে কোন বাড়ির কি করে, কোথায় গেলে পাওয়া যেতে পারে বা এখন কি কাজকর্ম করে, এই সবগুলো কিন্তু আসলে জানা থাকে। গ্রামের লোকরা মানে একজন আরেকজনকে খুব চেনে। শহরে তো 1 কিলোমিটার দূরে বাসা হলে আপনি তাকে জীবনে দেখেছেন কিনা সেটাই সন্দেহ, তাই না ভাইয়া? তো বিষয়টা হচ্ছে যে ওই মানে যে বকুলের ভাই যে ছিল সে ওই ছেলেটাকে মানে বাজারে সবার সামনে গায়ে হাত তুলে মানে চড়থাপ্পড় মারে, মানে যেটাকে উত্তম মধ্যম বলে আর কি, উত্তম মধ্যম দিল আর বললো যে আর কোনোদিন আমার বোনের আশেপাশে যদি দেখি তো মানে শাস্তি দিব বা এরকম কিছু একটা। তো এই কথাগুলো মানে বলার কারণে বাজারে সবার সামনে মারার কারণে ওই ছেলেটার মানে ইগোতে লাগছে বা এরকম কিছু একটা বিষয়, মানে ওই ছেলেটা বিষয়টা মানে নিতে পারলো না। তো ওই ছেলেটা বললো যে তুই আমাকে মারলি, তোর বোনই আমাদের বাড়িতে বউ হয়ে যাবে, তুই দেখবি, তোরে দেখাই দেবো যে তোর বোনই আমার বাড়িতে বউ হয়ে যাবে, এরকম বিষয়টা। তো এর পরবর্তীতে কি ঘটলো, ওই ছেলেটার মানে ওই মেয়েটাকে কোনোদিন আর মানে খুব বেশি বিরক্ত করেনি। একদিন এসেছিল, একদিন এসে মানে বকুল মানে বুঝতে পারছে যে এর মানে ভাই যে ওরে মারছে এরকম কিছু একটা মানে শুনছে সে পুরো ঘটনা, এই কারণে ভাই এখন ওরে বিরক্ত করে না, ও একটু হাসি খুশি ছিল। কিন্তু একদিন দেখা কর মানে সামনে এসে হঠাৎ করে মানে বকুলের মাথায় হাত রাখলো। তো বকুল আর মানে কিছু বুঝতে পারলো না, ও কথাবার্তা না বলে চলে গেল। তো ওই দিন মাথায় হাত রাখার কারণ হচ্ছে বকুলের একটা চুল ছিঁড়ে নেয় ও, মানে ওই ছেলেটা বকুলের একটা চুল ছিঁড়ে ফেলে। তো চুল ছিঁড়ে ফেলে আমার মা আর বকুল তো ওনারা স্কুলে গেছেন। তো তারপর এদিকে কি হলো মানে ওই লোকটা আরো কিছু মানে বকুলের ব্যবহারের কিছু সামগ্রী আরো সংগ্রহ করে ওনাদের বাড়িতে, মানে বকুলদের বাড়িতে ওনার চাচাতো ভাই একটা ছিল, ওনার বেলাল ভাই, আমি ওনাকে এখন বেলাল ভাই বলে ডাকি, উনি আমার পরিচিত এখনো ওনার মানে একই এলাকাতে থাকি। তো উনি তখন ছোট ছিল, ওনাকে মানে লজেন্স চকলেট এগুলার মানে লোভ টোভ দেখাইলে, ছোট বাচ্চারা হয় লোভ দেখালে মানে কিছু একটা কাজকর্ম করে দেয়। তো ওকে লোক দেখে বললো যে বকুলের মানে ব্যবহার করা রুমাল থাকলে নিয়ে আসবি বা ওর একটা ওড়না নিয়ে আসবি। তো ওই ছেলে গিয়ে ওড়না তো পায় নাই, ওড়না না পেয়ে একটা ওর মানে বই থেকে একটা রুমাল নিয়ে চলে আসে। তো ওই আমাদের গ্রামের ভাষায় কবিরাজদের মানে কবিরাজ বা তান্ত্রিক যারা হয় তাদেরকে খনার বলে বা খোনার বলে।
তো কোন একটা খোনার কাছে গিয়ে মানে বকুলের ব্যাপারে তাবিজ বা এরকম কিছু মানে ব্ল্যাক ম্যাজিক কিছু একটা করে কিছু উপকরণ নিয়ে। তো ওই ব্ল্যাক ম্যাজিক করার মানে কিছুদিনের মধ্যে বকুল হঠাৎ করে মানে ভাষা ব্যবহারে আচরণে পরিবর্তন হয়ে গেল। মানে যে বড় ভাইদের সাথে ভয়ে কথা বলতো না বা বাবার সামনে কোনোদিন মানে দাঁড়িয়ে কথা বলার মতো সুযোগ মানে ইয়া দেখাতে পারতো না, এটা কি বলে মানে সাহস পেত না। সেই বকুল এখন মানে উল্টো পাল্টো কথা বলে বা ভাইকে গালি দেয় অকথ্য ভাষায়। এখন মানে সবাই তো এখন মানে এই বকুলের থেকে তো সবাই ভালো মেয়ে, এর থেকে এই বিষয়গুলো কেউ আশা করে না। এখন হঠাৎ করে একদিন বকুল বললো যে ওই আমি এদিক দিয়ে ওই লোকটার নামটা বলতে ভুলে গেছি বা ওই লোকটার নাম এখন আমার ঠিক মনে পড়ছে না। তো ওই লোকটার নাম নিয়ে বলছিল যে মানে আমি ওই লোক ওর বাড়িতে চলে যাবো, আমার ওর বাড়ি চিনে দাও, আমি ওর বাড়ি চলে যাবো, ওর বিয়ে করবো। এখন বকুলের যে বড় ভাই ছিল ওই লোকটা তো মানে বুঝতে পারলো যে মানে কি তুই ওই ছেলেটাকে তোর কারণে আমি মারলাম, অথচ তুই আবারও বললি যে তুই তো মানে ওর সাথে প্রেম করতি না, এই কারণে আমি মারলাম ওই ছেলেটাকে, এখন তুই আবার আমাদের বংশের মানে যোগ্যভাবি নাকি। তো এইরকম মানে এই ঘটনাটা মানে পুরো একটা হুলস্থুল ঘটনা বেঁধে যায়, আশপাশে সবাই জেনে যায়। তো পরে একদিন মানে বকুলকে ধরে রাখা সম্ভব হয় না এইরকম মানে বিষয়। তো বকুল একদিন মানে সব বাড়ির সবাইকে ঝেড়ে ফেলে দিয়ে মানে বাড়ি থেকে দৌড়ে পালিয়ে ডাইরেক্ট মানে সোজাসুজি ওই ছেলেটার বাড়ি চলে যায়। অথচ মানে বকুল ওই ছেলেটার বাড়ি চিনতো না কোনোদিন, ওই ছেলেটার বাড়ি কোন জায়গায় ওটাও জানতো না। কিন্তু কিভাবে মানে বকুল হঠাৎ করে মানে বাড়ি থেকে সবাইকে মানে ওর বাইকে ধরছিল, ওর বাইকেও ঝেড়ে ফেলে দিয়ে চলে গেল। এবার মানে চলে গিয়ে সোজাসুজি ওই ছেলেটার বাড়ি গিয়ে উঠলো। এবার বললো যে তোমাদের মানে ওই লোকটা বললো যে ও আমাকে বিয়ে করতে হবে, আমি না হলে আমি এখান থেকে যাব না। পরে পাড়াগায় তো হয় মেম্বার চেয়ারম্যানরা মূলত এই ধরনের বিচার সালিশগুলো করে থাকে। তো মেম্বার চেয়ারম্যানরা আসলো, তো তখনও বকুল মানে কথা অটল আছে যে আমি এই লোকটাকে বিয়ে করব, মানে এই ছেলেটাকে বিয়ে করব, এই বাড়ি থেকে আমি যাব না। তো ছেলেটাও বলছে হ্যাঁ আমি তো বকুলকে বিয়ে করতে রাজি আছি বা আমি বকুলকে অনেক আগে থেকে পছন্দ করতাম বা এরকম কিছু। তো তারপরে মানে ওই বকুলের বাবা আর বকুলের ভাইদের মানে নিষেধ সত্ত্বেও বা মানে মত ছিল না যে বিয়েটা হোক। তারপরেও ওই যে গ্রামের সবাই যেহেতু চাইছে যে ছেলে মেয়ে একসাথে হতে চাচ্ছে বা তাদের দুজন পছন্দ আছে বা বিয়ে না করাই দিলে হয়তো বা মেয়েটা আত্মহত্যা করবে এরকম কিছু হতে পারে। তো সেক্ষেত্রে তো মেয়ে বেঁচেই থাকলো না, সেক্ষেত্রে আপনি সম্মান দিয়ে কি করবেন, ওই রকম একটা বিষয় ছিল। তো ওই আসলে দুজনের বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে ওনাদের মানে 2-3টে ছেলে মেয়েও আছে এখন। তো বকুল মানে পরবর্তী যখন মানে বকুল বলতো যে তার স্বামীকে বলতো যে আমার আসলে আমার বিয়ের সময়টা কিছুই মনে নাই, আমার কোনো কিছুই মনে নাই, তুমি কি আমাকে মানে বিয়ের সময়কার কিছু বলতে পারবে? তো ওই লোকটা বলতো যে সময় হলে একদিন বলে দেবো সবকিছু। তো মানে এরকম বকুল অনেক সময় মানে যে ধরতো যে কি হয়েছে আমাদের বিয়ের সময়, যে আমি তোমাকে মানে বিয়ে করার জন্য এরকম করতাম, অথচ আমি মানে যতটুকু আমার মনে আছে আমি তোমাকে পছন্দ করতাম না, ভয় পেতাম এরকম কিছু, বা তুমি আমার কাছে আসতে চাইলে আমি অন্যদিকে পালিয়ে যেতাম বা ভিড় দিকে চলার চেষ্টা করতাম, এরকম করতাম। তাহলে আমি তোমাকে মানে সেই মেয়ে তোমাকে মন করে হঠাৎ করে বিয়ে করে ফেললাম, এটা কিভাবে হলো? তো বিয়ের অনেক বছর পরে যখন ওনাদের 2-1টা ছেলে মেয়ে হয়ে গেল, তখন একদিন ওই লোকটা বললো যে আমি তোর আসলে যে মনে আছে তোর একদিন মাথায় হাত দিয়েছিলাম, হ্যাঁ তো তোর ওই মাথায় হাত দেওয়ার সময় আমি তোর একটা চুল ছিঁড়ে নিয়েছি, এভাবে তোদের বাড়ি থেকে একটা ছেলেকে দিয়ে তোর রুমালে নিয়েছি, মানে আরো কিছু উপকরণ মানে সাজিয়ে তোর উপরে মানে একটা ব্ল্যাক ম্যাজিক করেছিলাম যাতে তুই আমাদের বাড়িতে মানে আমার জন্য পাগল হয়ে যাস বা আমাকে বিয়ে করে ফেলিস। তো এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। এখন আমি আমার তৃতীয় ঘটনাটা বলবো। তো গাইস আজকে আমাদের প্রচুর কাজ রয়েছে, মানে এবং অনেক রাত হয়ে গেছে। এখন যদি আমি ঘড়িতে তাকাই দেখা যাচ্ছে রাত 11:40। আমার সাইজের ছেলে হয়ে মানে উচিত না এরকম কাজ করা, তো আমাদের উচিত আমি এখন বাসায় চলে যাই। তো তা না হলে আমার গার্ডিয়ানরা মানে আমাকে কি বলবো আর চিন্তা করবে। তো যেটাই হোক, তো আজকের জন্য তো আমাদের শান্তভাই ফিরে এসেছে, কি যেন তিনি একটা ফাইল রেখে গিয়েছিলেন, সেই ফাইলটা নিয়ে যাওয়ার জন্য আবার ফিরে এসেছেন। তো যেহেতু তিনি এসেছেন ভালোই হয়েছে, তার মাধ্যমে আমরা বিদায়টা শেষ করছি আমরা।
তো গাইস অনেক দূর পর্যন্ত গেছিলাম, প্রায় অনেক দূর গেছিলাম, হঠাৎ আমার মনে পড়লো যে আমার ফাইলটা রেখে এসেছি, তাই আর চলে আসতে হলো। তো আমরা এপিসোড 9 একটা নতুন কিছু যুক্ত করতে যেতেছি, এবং ওটা আপনাদের সরাসরি কানেক্ট করার জন্য একটা নতুন মাধ্যম হবে এখন। তো আমরা সব পরের এপিসোড থেকে আপনাদের জন্য সেই মাধ্যমটির মাধ্যমে আমরা শুরু করে দেব আমাদের নতুন যখন। না গাইস, ফোন কলও হতে পারে, আবার অন্য কিছু হতে পারে। আপনারা গেস করতে থাকুন, কমেন্ট করবেন অতদিন কি হতে পারে আপনারা দেখতে পারেন। পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। তো গাইস ফাইলটি নিয়ে চলে যাব, এবং আজকে আপনারা দেখতে পেলেন ভিডিওটা বেশ বড় হয়ে গেছে। আমার মনে হয় প্রায় 30 থেকে 35 মিনিট বা এর বেশি হতে পারে ভিডিওর সাইজ। তো আজকের জন্য আমরা বিরতি মানে কি বলে, আজকের জন্য আমরা শোটি শেষ করে দিতে চাচ্ছি। আজকের জন্য এতটুকুই ছিল 8 নম্বর এপিসোড। আজকের তারিখ হচ্ছে 2 সেপ্টেম্বর, সরি গাইস 2 অক্টোবর 2025। আজকের জন্য আমি বিদায় নিয়ে নিচ্ছি, এবং আজকে যেহেতু ফিরে এসেছি তাই আমি ওয়াফি ভাইয়ের সাথে চলে যাবো বাসায়, তাই তার মাধ্যমে সুইচ করে শেষবার মতো কিছু শুনে বিরতির একটা গান লাগে আমরা চলে যাবো। আজকের জন্য আমরা দুইজনে চলে যাচ্ছি। যে আপনার আল্লাহ যদি হেদায়েত রাখে বা হায়াত রাখে, আমরা উপস্থিত হবো 9 নম্বর এপিসোডে একটা চমক নিয়ে। আজকের জন্য আমি এবং শান্ত ভাই আপনাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পরবর্তী এপিসোডের জন্য স্টে উইথ আস ইম্পেরর ওয়াফি। তো আমরা এখন বিরতিটা দিয়ে দিচ্ছি, তো বিরতি হলেই শেষ। কিছুটা অদ্ভুত, কিছুটা অকল্পনীয়, কিছুটা অলৌকিক বা অনেকটা অমীমাংসিত, আর এই চারও যেখানে একত্রিত বা মিলিত হয় বা শোনা যায় তা হলো অন্ধকার। প্রতি বৃহস্পতিবার রাত 10টায় অনলি অন ইম্পেরর ওয়াফি। প্লিজ লিসেন অন ইউর ওন রিস্ক। অন্ধকার উইথ SM ওয়াফি, brought to you by প্রাণ পটাটা।